হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরে ক্লাস করছি গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ধরে, এবং আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে, সেটা হলো সংবিধানের ওপর থেকে। এবং দুটো টপিক নিয়ে আজকে আমরা একটা ক্লাসে আলোচনা করব, সেটা হলো সংবিধান সংশোধন এবং সংবিধানের জরুরি অবস্থা সম্পর্কে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে প্রায় 60+ 60-এর ওপর প্রশ্নোত্তর রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, যা আপকামিং পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে এক্সাম, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জিকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তরগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, 1 নম্বর, নিম্নলিখিত কত নম্বর ধারায় নির্ধারিত পদ্ধতি অনুসারে ভারতীয় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষা এসেছে, তোমাদের পুলিশ পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 368 নম্বর ধারা অনুসারে সংবিধানকে সংশোধন করা যেতে পারে, এটাই বলা রয়েছে সংবিধানে। 2 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন করা যেতে পারে নিচের কোন সংস্থার মাধ্যমে বা কাদের মাধ্যমে বা কিভাবে? 4টে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংসদের যে কোনো কক্ষে বিল উত্থাপনের মাধ্যমে সংবিধানকে সংশোধন করা যেতে পারে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংখ্যাগরিষ্ঠ অংশ সংশোধিত হতে পারে নিচের কোনটার ভাবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, সংসদ কর্তৃক এককভাবে। 4 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম সংবিধান সংশোধন হয় নিচের কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1951 সালে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনটি ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত বা বলা হয়ে থাকে মিনি কনস্টিটিউশন? অলরেডি এই প্রশ্ন আমরা বিভিন্ন জিকে প্র্যাকটিস সেটে করে ফেলেছি, তো সঠিক উত্তর আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1976 সালের 42তম সাংবিধানিক সংশোধনী। 6 নম্বর প্রশ্ন দেখব, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি সংযুক্ত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত করা হয়েছে কততম সংবিধান সংশোধনীতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনী 1976। এবং এই বছর 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। পরবর্তীকালে আরো একটা যুক্ত করা হয় কত সালে? 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে। ওকে, এগুলো আমরা মৌলিক কর্তব্যের ক্লাসে অলরেডি দেখেছি। তো টোটাল 11টা মৌলিক কর্তব্য বর্তমানে রয়েছে। 7 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে সংসদ ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করে? ভিভিআই করবে প্রশ্নটিকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করেছে কততম সংবিধান সংশোধনীতে? সঠিক উত্তর হবে অপশন সি, 61তম সংবিধান সংশোধনী। কবে হয়েছিল? 1989 সালে। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনী আইনে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 86তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 2002 সালে। এবং এই মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষাকে কত আর্টিকেলে? আর্টিকেল 21 এতে। 9 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী আইনে সাংসদ ও বিধায়কদের অযোগ্যতার বিষয়ে উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 52তম সংবিধান সংশোধনী আইন, যেটা এসেছিল
সালে। 10 নম্বর প্রশ্ন, 368 নম্বর ধারার অধীনে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটিকে সংশোধন করা যাবে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার বিভাগীয় পর্যালোচনা এবং সংসদীয় সরকার। এইগুলোকে কোনো রকমভাবে সংশোধন করা যাবে না। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংশোধনী আইনটি পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের সঙ্গে সম্পর্কযুক্ত? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এটা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 101তম। কত সালে এসেছিল এটা? 2017 সালে। 12 নম্বর প্রশ্ন, ড্যাশ সংবিধান সংশোধন করে অর্থাৎ নিচের কোন সংস্থা সংবিধানকে সংশোধন করতে পারে? সঠিক উত্তর হবে অপশন সি, সংসদ অর্থাৎ পার্লিয়ামেন্ট। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধিত হতে পারে? এটা হবে কোনটি? নিচের কোনটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধিত হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নতুন রাজ্য সৃষ্টি। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংশোধিত হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংবিধান থেকে সংবিধান সংশোধনী পদ্ধতিটি গৃহীত হয়েছে? আমরা জানি আমাদের সংবিধানের বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন ধারা, বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে। তো সংবিধান সংশোধনীর পদ্ধতিটা নিচের কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, দক্ষিণ আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত অংশ সংবিধান সংশোধনের পদ্ধতির সম্পর্কে আলোচিত হয়েছে? এখানে ড্যাশ হবে, কোন অংশে? ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধনের পদ্ধতির ব্যাপারে বলা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিংশ অর্থাৎ কোন পার্ট? বিংশ মানে হচ্ছে 20 নম্বর পার্ট। XX আর্টিকেল কত? আর্টিকেল আমরা একদম প্রথম প্রশ্নই দেখেছিলাম, সেটা হচ্ছে 368। 20 নম্বর পার্টে 368 নম্বর ধারাতে সংবিধান সংশোধনীর পদ্ধতির ব্যাপারে বলা রয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের সংশোধনের কটি পদ্ধতি রয়েছে? সংবিধানকে কটা পদ্ধতিতে সংশোধন করা যেতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 3টি পদ্ধতিতে। 18 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি প্রভৃতি বিষয়ের ধারাগুলি সংশোধনের জন্য নিম্নলিখিত কোন পদ্ধতিটি অনুসৃত হয়? এই যে 3টে পদ্ধতি দেখলাম, 3টে পদ্ধতি দেখো, 3টে অপশন রয়েছে এ, বি, সি। তো কোন পদ্ধতি অনুসরণ করা হয় থাকে মৌলিক অধিকার এবং ডিপিএসপি প্রভৃতি বিষয়ক ধারাগুলো সংশোধনের জন্য? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থন থাকলেই তাহলে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এইগুলো সংশোধন করা যেতে পারে। এই পদ্ধতিতে এইগুলো সংশোধন করা যায়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচন, কেন্দ্র ও রাজ্যগুলির ক্ষমতা বন্টন প্রভৃতি বিষয়ক ধারাগুলি সংশোধনের জন্য নিম্নলিখিত কোন পদ্ধতিটি অনুসৃত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যদের অধিকাংশ এবং উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 কর্তৃক সমর্থিত হওয়ার পর অঙ্গরাজ্যগুলির আইনসভার অন্তত 1/2 সমর্থন প্রয়োজন, তবেই রাষ্ট্রপতির নির্বাচন, কেন্দ্র ও রাজ্যগুলির ক্ষমতা বন্টন প্রভৃতি বিষয়ক ধারাগুলি সংশোধন করা যেতে পারে। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন, নতুন রাজ্য সৃষ্টি বা রাজ্য পুনর্গঠন, নাগরিকতা, বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সাধন প্রভৃতি বিষয়ক ধারাগুলি সংশোধনের জন্য নিম্নলিখিত কোন পদ্ধতিটি অনুসৃত হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, পার্লামেন্টের উভয় কক্ষে সাধারণ সংখ্যাগুলির সংখ্যাগরিষ্ঠের সমর্থনে অর্থাৎ ম্যাক্সিমাম ভোট হলেই
এইগুলো সংশোধন করা যেতে পারে। এখানে কোনো রকম 1-2 অংশ বা 2-3 অংশ এরকম কোনো রকম ব্যাপার নেই, জাস্ট সংখ্যাগরিষ্ঠ হলেই এগুলো পরিবর্তন করা যায়। নেক্সট 21 নম্বর প্রশ্ন, 2018 সালের জানুয়ারি মাস পর্যন্ত কতগুলি সংশোধনী বিল উত্থাপিত হয়েছে? তো এখানে বিল বলেছে, সংশোধনী বিল এবং সংশোধনী আইন দুটো আলাদা। বিলে যখন রাষ্ট্রপতি সাইন করে তখন সেই বিল অ্যাক্ট বা আইনে পরিণত হয়, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 123টা বিল উত্থাপিত হয়েছে, কিন্তু 104টি সংশোধন আইন রয়েছে, ঠিক আছে? 104টি সংশোধন আইন বর্তমানে রয়েছে। বিল এবং আইন কিন্তু আলাদা, আমি বললাম। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কারণের জন্য 2000 সালে এনসিআরডব্লিউসি অর্থাৎ ন্যাশনাল কমিশন টু ওয়ার্কিং অফ কনস্টিটিউশন গঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, সংবিধানের কার্যক্রম সমীক্ষার জন্য। দেখো, এই এনসিআরডব্লিউসির সভাপতি কে ছিলেন? এটা 2000 সালে গঠিত হয়েছিল সংবিধানের কার্যক্রম সমীক্ষার জন্য। তো তার সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভেঙ্কট চালাইয়া। নেক্সট 24, এনসিআরডব্লিউসির মোট সদস্য সংখ্যা হলো নিচের কতজন? তো 24 এর সঠিক উত্তর হবে অপশন ডি, 11 জন। 25 দেখো, কত সালে এনসিআরডব্লিউসি তার প্রতিবেদন পেশ করে? তো গঠিত হয়েছিল আমরা দেখলাম 2000 সালে, এবং তার প্রতিবেদন পেশ করেছে কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 31 মার্চ 2002 সালে। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংবিধানের মূল কাঠামো বা মৌলিক কাঠামো, ঠিক আছে, মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার কোনো পরিবর্তন করা যাবে না? নিচের কোন মামলাতে রায় দেয় এটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলা হয়েছিল কবে? 1973 সালে। তো এই মামলায় রায় দেয় যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো সেটার কোনো রকম পরিবর্তন করা যাবে না। তো এই ছিল 26টা প্রশ্ন সংবিধান সংশোধনী আইন থেকে। এবার নেক্সট টপিকে আমরা চলে যাব, জরুরি অবস্থা বা ইমার্জেন্সি, খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেইখান থেকে বাকি যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো দেখব এক এক করে। দেখো 27 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থাকে সংসদ এককালীন কতদিনের জন্য অনুমোদন করতে পারে? অর্থাৎ যদি কোনো স্থানে বা দেশে জাতীয় জরুরি চালু করা হয় তাহলে প্রথম কতদিনের জন্য চালু করা যেতে পারে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 6 মাসের জন্য। 28, কোন ধারা বলে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা যায়? ভিভিআই প্রশ্ন। ফিনান্সিয়াল ইমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 360 নম্বর ধারা। এখানে একটু বলে দিই যে ইমার্জেন্সি, ঠিক আছে, ইমার্জেন্সি 3 প্রকারের রয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল। ওকে, ন্যাশনালের আর্টিকেল হচ্ছে 352, স্টেটের হবে 356, 4 যোগ, ঠিক আছে, 4 যোগ করে দেবে, আর ফিনান্সিয়াল 360, 4 যোগ করে দেবে, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। নেক্সট আমরা দেখব, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কত নম্বর ধারায় সারা দেশে অভ্যন্তরীণ জাতীয় জরুরি অবস্থা চালু করতে পারেন? দেখো সারা দেশে, তার মানে এটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 352 নম্বর ধারা অনুসারে। 30 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি হলে কোন কোন অধিকার বাতিল হয়ে যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে, আচ্ছা প্রশ্নটা একটু ভুল রয়েছে, এখানে হবে যায় না, ঠিক আছে, যায় না, কোন কোন অধিকার বাতিল হয়ে যায় না? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্বাধীনতার অধিকার। এই অধিকার বাতিল হয়ে যায় না, বাদ বাকি সব মৌলিক অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার এগুলো বাতিল হয়ে যায়।
31 নম্বর প্রশ্ন, কোন পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? জাতীয় জরুরি অবস্থা এখনো পর্যন্ত 3বার জারি হয়েছে আমাদের দেশে। তো কোন পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যুদ্ধ, বহিঃ আক্রমণ এবং সশস্ত্র বিদ্রোহ। 32, ভারতবর্ষে এখনো অবধি কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয়েছে? ভালো করে প্রশ্ন দেখো, অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি কতবার জারি হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, এখনো অবধি একবারও নয়, অর্থাৎ 0। 33, নিম্নলিখিত কোন রাজ্যটি সর্বাধিক সময় রাষ্ট্রপতি শাসনে অতিবাহিত করেছে? অর্থাৎ নিচের কোন রাজ্যে সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসন বা যেটাকে আমরা বলে থাকি স্টেট এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি বেশি চালু হয়েছে নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাবে। 34, একটি রাজ্যে 356 নম্বর ধারা সর্বাধিক কত দিনের জন্য জারি করা যায়? তো সর্বাধিক সঠিক উত্তর হবে অপশন বি, 1 বছরের জন্য জারি করা যায়। 35, কোন পদাধিকারী প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি কোন রাজ্যে 356 নম্বর ধারা প্রয়োগ করে থাকেন? অর্থাৎ একটু আগে দেখলাম যে পাঞ্জাবে ম্যাক্সিমাম স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন চলেছে, বা কোনো রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসন জারি করতে যাওয়া হবে 356 নম্বর ধারা অনুসারে, তাহলে কার প্রতিবেদন দরকার? সঠিক উত্তর হবে অপশন বি, সেই রাজ্যের রাজ্যপালের। 36, কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় 1951 সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সর্বপ্রথম পাঞ্জাবে 1951 সালে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। 37 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে? অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি কতবার জারি হয়েছে ভারতবর্ষে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 3বার। কবে কবে? 1962-তে, 1971-এ আর 1975 সালে। ওকে, নেক্সট 38 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? তো একটু আগে আমি বলে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন সি, 3 ধরনের। কি কি? ন্যাশনাল, স্টেট আর ফিনান্সিয়াল। 39, অভ্যন্তরীণ গোলযোগের কারণে জারি হওয়া জাতীয় জরুরি অবস্থার সময়কাল ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, 25শে জুন 1975 থেকে 20 সেপ্টেম্বর 1977 এই পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা চালু হয়েছিল অভ্যন্তরীণ গোলযোগ, এবং এটা চালু করেছিলেন কে? ইন্দিরা গান্ধী। নেক্সট 40, ভারতীয় সংবিধান অনুসারে কার জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রয়েছে? তো জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা শুধুমাত্র রয়েছে অপশন বি, রাষ্ট্রপতির। 41, জরুরি অবস্থার সঙ্গে কোন ধারাগুলি সম্পর্কযুক্ত? দেখো প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে না প্র্যাকটিস করলে জানা জিনিসও ভুল হবে। তো 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 3টে আর্টিকেল, 4 করে গ্যাপে, 352, 356, 360 নম্বর ধারা। 42, আজ পর্যন্ত একটানা সর্বাধিক সময় কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ছিল? তো একটানা সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসন জারি ছিল অপশন এ, পাঞ্জাবে। 43, সাংবিধানিক কোন ধারার অধীনে যুদ্ধ বা বহিরাক্রমণের কারণে ভারতের জরুরি অবস্থা ঘোষণা করা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 352 নম্বর ধারা, যেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি। 44, দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধের সঙ্গে জারি হওয়া জাতীয় জরুরি অবস্থার সময়কাল ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 3 ডিসেম্বর 1971 থেকে 21 মার্চ 1977 পর্যন্ত। নেক্সট 45 নম্বর প্রশ্ন,
রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা ঘোষণা করেন তাহলে সেই ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে? নিচের কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে বা কত বছরের মধ্যে অনুমোদিত হতে হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1 মাসের মধ্যে। 46, আংশিক জরুরি অবস্থা বা পার্সিয়াল এমার্জেন্সি সংক্রান্ত বিষয়টি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে সংযুক্ত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1976, 42তম সংবিধান সংশোধনী। 47, নিম্নলিখিত কোন সংবিধান থেকে জরুরি অবস্থা সংক্রান্ত ধারণাটি গৃহীত হয়েছে? ভিভিআই করবে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো জরুরি অবস্থা বা ইমার্জেন্সি ধারণা গৃহীত হয়েছে অপশন ডি, জার্মান সংবিধান থেকে। 48, ভারতে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন নিম্নলিখিত কার লিখিত সুপারিশের ভিত্তিতে? তো সঠিক উত্তর হবে অপশন বি, কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে গঠিত ক্যাবিনেটের লিখিত সুপারিশের ভিত্তিতে। 49, ভারতে কোন ধরনের জরুরি অবস্থা একবার মাত্র জারি করা হয়েছে? চারটে অপশন রয়েছে, দেখো। অভ্যন্তরীণ গোলযোগ জরুরি অবস্থা, রাষ্ট্রপতি শাসন, বাহ্যিক পরিস্থিতি জরুরি অবস্থা, নাকি অর্থনৈতিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অভ্যন্তরীণ গোলযোগ জরুরি অবস্থা শুধুমাত্র একবার জারি করা হয়েছে, যেটা কবে? 1975-এ। 50 নম্বর প্রশ্ন, 352 নম্বর ধারার অধীনে অভ্যন্তরীণ জরুরি অবস্থা কোন সময় ঘোষিত হয়েছিল? জাস্ট একটু আগেই দেখেছি প্রশ্নটা, আবারও প্রশ্নটা রিপিট হলো। সঠিক উত্তর হবে অপশন বি, 1975 সালের 25শে জুন থেকে 1977 সালের 21শে মার্চ পর্যন্ত। 51, 1975 সালে ভারতে কত নম্বর ধারার অধীনে জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 352 নম্বর ধারার অধীনে। 52, 1975 সালে জরুরি অবস্থার সময়ে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন? ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন বি, ফখরুদ্দিন আলী আহমেদ। এবং কে প্রধানমন্ত্রী ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীর সুপারিশে এই ফখরুদ্দিন আলী আহমেদ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন 1975 সালে। নেক্সট 53, নিম্নলিখিত কোন সালে বহির্দেশীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 1971। অ্যাকচুয়ালি ওটা শুধুমাত্র 1971 নয়, 1962ও হবে। দুটোই কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, একটা চায়নার সাথে যুদ্ধ আর একটা হচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ, তো এই দুটোই কিন্তু হবে। ওকে, নেক্সট 54, 352 নম্বর ধারার অধীনে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হওয়ার সময় নিম্নলিখিত কোন সাংবিধানিক বিধানের উপর স্থগিতাদেশ জারি করা হয়? তো কোন সাংবিধানিক বিধানের উপর স্থগিতাদেশ দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন সি, মৌলিক অধিকার, শুধুমাত্র স্বাধীনতার অধিকার ছাড়া, যেটা আমরা একটু আগেই প্রশ্নতে দেখেছিলাম। 55, জরুরি অবস্থার সময় সকল মৌলিক অধিকারের উপর স্থগিতাদেশ জারি করা হয়, ব্যতিক্রম নিচের কোনটা? জাস্ট বললাম। সঠিক উত্তর হবে অপশন সি, ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা এই মৌলিক অধিকারটা বাদ বাকি সমস্ত মৌলিক অধিকারের উপর স্থগিতাদেশ হয়ে যায়, শুধু ব্যক্তিগত মৌলিক অধিকারের যে স্বাধীনতা রয়েছে সেটা ছাড় থাকে। 56, আপদকালীন জরুরি অবস্থার সময় 19 নম্বর ধারার বিরোধী আইন প্রণয়ন বা কার্যনির্বাহী আদেশ জারি করা যাবে নিচের কোনটির কারণে? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি, অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহের কারণে। নেক্সট 57, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? চারটে জোড়া রয়েছে, চারটে কেস, চারটে ব্যাপারে, তো মিলেছে শুধুমাত্র অপশানে
ইন্দিরা সাউনি মামলা, যেটা কাজের জায়গায় মহিলাদের অধিকার নিয়ে মামলা ছিল। 58, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় রাজ্যে জরুরি অবস্থা জারি করা এবং রাজ্যের সাংবিধানিক ব্যবস্থাদির উপর স্থগিতাদেশ জারি করার কথা বলা হয়েছে? স্টেট এমার্জেন্সি। কত নম্বর ধারা? সঠিক উত্তর হবে অপশন বি, 356 নম্বর ধারা। 59 দেখবো আমরা। কোনো একটি রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে নিম্নলিখিত কোন ধারার অধীনে রাষ্ট্রপতি আপৎকালীন জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? তো রাজ্য বলেছে, তো প্রশ্নটা ঘুরিয়েই দিয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, সেই একই উত্তর হবে 356। নেক্সট, কোন ধারায় রাজ্যগুলিতে রাষ্ট্রপতির শাসন জারির কথা উল্লেখিত রয়েছে? একই প্রশ্ন ঘুরিয়ে, সঠিক উত্তর হবে অপশনে 356। 61, ভারতের কোনো একটি রাজ্যের উপর রাষ্ট্রপতির শাসন আরোপিত হয় যখন নিজের কোন ব্যাপারটা ঘটে? চারটে অপশন দেখো, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শাসনতান্ত্রিক অচলাবস্থা যখন দেখা দেয়। বাদ বাকি যে অপশন তিনটে রয়েছে সেগুলো একটাও হবে না। 62, সংবিধানের 356 নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা জরুরি অবস্থা সংসদের অনুমোদন সাপেক্ষে সর্বাধিক কত সময় পর্যন্ত বলবৎ থাকতে পারে? অর্থাৎ একটা রাজ্যের উপর রাষ্ট্রপতি শাসন বা স্টেট এমার্জেন্সি ম্যাক্সিমাম কত বছর থাকতে পারে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1 বছর। নেক্সট, 63, রাজ্য জরুরি অবস্থা ঘোষিত হলে প্রতি অন্তর সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয় কত মাস, মানে কত বছর ছাড়া ছাড়া? তো সঠিক উত্তর হবে অপশন এ, 6 মাস। অর্থাৎ এই যে ম্যাক্সিমাম 1 বছর বললাম, প্রথম 6 মাস দেওয়া হবে, তারপর 6 মাসের পরেও যদি শাসন ব্যবস্থা ঠিকঠাক না হয় আবার সংসদীয় অনুমোদন নেওয়া হবে, তারপরে আবার 6 মাস দেওয়া হবে। তো টোটাল 6 মাস করে ম্যাক্সিমাম 1 বছর কি করতে হবে? 1 বছর স্টেট এমার্জেন্সি থাকতে পারে। নেক্সট, 64, ভারতে কোন ধরনের জরুরি অবস্থা এখনো ঘোষণা করা হয়নি? সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থনৈতিক জরুরি অবস্থা। কত নম্বর আর্টিকেল? 360। সরি, নেক্সট, 65, অর্থনৈতিক জরুরি অবস্থার সময় রাজ্য আইনসভা কর্তৃক পাস হওয়া সকল অর্থ বিলকে নিম্নলিখিত কার বিবেচনার জন্য সংরক্ষিত করা হয়? এটা হবে কার? সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতি। 66, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে ব্যবস্থা রয়েছে? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, 352। 67, কত নম্বর ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 356 নম্বর ধারা। দেখো, সাংবিধানিক, রাজ্য জরুরি অবস্থা, এই টার্মগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় কিন্তু ভুল হতে পারে, তো এতবার করে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার কারণ কিন্তু এটাই। 68, কত সময়ের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? তো অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে কত সময়ের জন্য? অপশন ডি, সর্বোচ্চ সময়কাল নেই, যতদিন না আর্থিক অবস্থা ঠিক হচ্ছে ততদিন কিন্তু জরুরি অবস্থা, অর্থনৈতিক জরুরি অবস্থা চলতেই থাকবে। 69, ভারতীয় সংবিধানের কোন অংশে জরুরি অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অষ্টাদশ, অর্থাৎ 18, পার্ট XVII, ঠিক আছে, 18। নেক্সট, 70 নম্বর প্রশ্ন, চীনের সঙ্গে সীমান্ত বিরোধের সময় জারি হওয়া জাতীয় জরুরি অবস্থার সময়কাল ছিল নিচের কোনটি? শেষ প্রশ্ন আজকের ক্লাসের। সঠিক উত্তর হবে অপশন সি, 26 অক্টোবর 1962 থেকে 10 জানুয়ারি 1968 পর্যন্ত। তো এটা ছিল চীনের সঙ্গে সীমান্ত বিরোধের সময় জাতীয় জরুরি অবস্থা। তো এই ছিল 70টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের সংবিধানের দুখানা গুরুত্বপূর্ণ টপিক, এক জরুরি অবস্থা সম্পর্কিত এবং সংবিধান সংশোধন সম্পর্কিত। তো 70-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং র্যাপিড ফায়ারের মাধ্যমে কোনো রকম সময় নষ্ট না করে, ঠিক আছে, সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়েছে। প্রশ্নের মান কেমন ছিল, প্রশ্নগুলো কেমন ছিল, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট এবং মতামত খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই উৎসাহ দেয় ক্লাসগুলো নিয়ে আসার জন্য।
এছাড়া সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।